হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যারা স্টুডেন্ট রয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা অ্যাডমিশন হয়ে গেছো আর হাতে রেজাল্ট পেয়ে গেছো, তারা দেরি না করে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, এবং যারা চাইছো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা যুক্ত হবে খুব তাড়াতাড়ি, তারা কিন্তু আর দেরি করো না, আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর দুটো, 6295916282, আর একটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু তোমাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে, কোর্স ফিস সমস্ত বিষয়ে অবগত হতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের আলোচনা করছি মেজর 5 থেকে ছন্দ অলংকার যে পার্টটা রয়েছে সেটা। সেখান থেকে ছন্দের থেকে তোমাদের আগের দিন আলোচনা করে দিয়েছি কিছু কিছু জিনিস, এবং আজকে সেই সংজ্ঞারই যে একটা ভাগ রয়েছে জ্যোতির যে সংজ্ঞা এবং তার প্রকারভেদ, সেগুলো আজকে আমরা জেনে নেব। দেখো, জ্যোতি কাকে বলে সেটা আগে তোমাদের জানতে হবে। জ্যোতি কাকে বলে? দেখো, জ্যোতি এমন একটা জিনিস, ঠিক আছে, যে আমরা যখন কোনো কবিতা পাঠ করি বা কবিতা পড়ি, সেই কবিতা পাঠের সময় একটা বিরতি লক্ষ্য করি কবিতার মাঝখানে, ঠিক আছে। এবং এই যে বিরতিটা, সেই বিরতিটাকেই কিন্তু বলা হয় জ্যোতি। কিরকম দেখো, আগে আমি সংজ্ঞাটা তোমাদের সামনে তুলে ধরি। ছন্দের নিয়ম অনুযায়ী ছন্দ তরঙ্গ সৃষ্টি করার প্রধানত পদ্যে বা কবিতায়, আমি আগেই তোমাদের বললাম পদ্য বা কবিতায় একটি সুনির্দিষ্ট কালের ব্যবধানে সৃষ্টি মানে সুনির্দিষ্ট কালের ব্যবধানে ধ্বনি প্রবাহের যে উচ্চারণের যেটা বিরতি ঘটে, সেটাকে কিন্তু আমরা বলে থাকি জ্যোতি। বুঝতে পারলে আশা করি যে ছন্দের নিয়ম অনুযায়ী আমাদেরকে কবিতা অথবা পদ্য ব্যবহারের সময়, পড়ার সময় আমাদের যে মানে কবিতায় একটা সুনির্দিষ্ট কালের ব্যবধানে যে একটা বিরতি লক্ষ্য করা যায়, সেটাকে কিন্তু বলা হয় জ্যোতি। একটা আমি উদাহরণ দিয়েছি এখানে, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর। দেখো, আমরা এটাকে এভাবে পড়বো, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর। তাহলে দেখো, এখানে আমি কিন্তু এই যে ব্যবহার করছি, যে আমি ভূতের মতন বলে একটুখানি থামলাম, ভূতের মতন চেহারা যেমন, এই যে আমি থেমে থেমে বলছি কবিতাটা পড়ার সময়, ছন্দের নিয়ম অনুযায়ী যে আমি একটা সুনির্দিষ্ট কালের ব্যবধানে যেটা ধ্বনি প্রবাহের সামান্য বিরতি লক্ষ্য করছো, এটাকেই কিন্তু বলা হচ্ছে জ্যোতি। আর এই জ্যোতিকেই আমরা কিন্তু ভাগ করছি তিন ভাগে। কি কি জ্যোতি? রসদ জ্যোতি, অর্ধজ্যোতি, আর হচ্ছে পূর্ণজ্যোতি, ঠিক আছে। তো এখানে রসদ জ্যোতি কি? এখানে রসদ জ্যোতি হচ্ছে ছন্দ তরঙ্গের সেম ওরকমই ভাবেই তোমাদেরকে সংজ্ঞাটা লিখতে হবে, যে ছন্দের নিয়ম অনুযায়ী ছন্দ তরঙ্গ সৃষ্টি করার সময় কবিতার চরণের মাঝখানে স্বল্পক্ষণের জন্য, মানে কিছুক্ষণের জন্য যে বিরতিটা আমরা উচ্চারণের যে একটা বিরতি দিই, সেটাকে বলা হয় রসদ জ্যোতি। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল। তাহলে দেখো, এখানে ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, এখানে কিন্তু আমি মাঝখানে যে বিরতিগুলো লক্ষ্য করছো, দেখো, ফাল্গুনে বলে একটা বিরতি দিচ্ছি, বিকশিত বলে একটা বিরতি দিচ্ছি, কাঞ্চন বলে একটা বিরতি দিচ্ছি। এই যে বিরতিটা লক্ষ্য করছো উচ্চারণের মধ্যে, এটাকে কিন্তু বলা হচ্ছে রসদ জ্যোতি, ঠিক আছে। কারণ এখানে স্বল্পক্ষণের জন্য আমি থামছি, খুব বেশিক্ষণের জন্য না, স্বল্পক্ষণের জন্য, অর্থাৎ কিছুক্ষণের জন্য। এরপর যেটা রয়েছে অর্ধজ্যোতি। অর্ধজ্যোতিটা কি বলতো? এটাও সেম, যে ছন্দ তরঙ্গ সৃষ্টি করার সময় কবিতা বা পদ্যের মধ্যে আমরা যখন ছন্দের নিয়ম অনুযায়ী একটা সুনির্দিষ্ট কালের ব্যবধানে যে একটা মানে বিরতি, সেটা রসজ্যোতির থেকে একটু বেশি বিরতি নিব আমি, অর্থাৎ একটু বেশিক্ষণ থেমে বলবো, সেটাকে বলা হবে অর্ধজ্যোতি, ঠিক আছে। অর্থাৎ রসজ্যোতি থেকে একটু বেশি। কিরকম? আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো, এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। এখানে কিন্তু দেখো, আমি তোমাদের চিহ্নটা বলিনি, রসজ্যোতির চিহ্ন কিন্তু এই যে এইভাবে এইভাবে, এই চিহ্নটাই দেখো, এই চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করা হয় রসজ্যোতিকে, ঠিক আছে। আর অর্ধজ্যোতি কিন্তু আমরা দেখতেই পাচ্ছ, আমরা এই চিহ্নটাকে কিন্তু বলবো অর্ধজ্যোতি। দেখতে পাচ্ছ অর্ধজ্যোতি কিন্তু এই চিহ্নটা। তাহলে এখানে আছে, এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। তাহলে এখানে আমি কোন জায়গাটাতে একটু বেশি থামলাম? আমি থামলাম এইটাতে, যেই বেশি সেই বেশি চায়, এই জগতে হায়, তারপরে কিন্তু আমি দিয়েছি রসজ্যোতি, কেননা সেখানে আমি অল্প কিছুক্ষণ থেমেছি। তারপর আমি সেই বেশি চায়, এই জায়গাটাতে আমি একটু বেশি থামছি, অর্থাৎ রসজ্যোতি থেকে একটু বেশিক্ষণ থামা হচ্ছে, আমার বিরতি দেওয়া হচ্ছে। তাই এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অর্ধজ্যোতির চিহ্ন। তো তোমরা এভাবেই বুঝতে পারবে যে যেই জায়গাটাতে একটু রসজ্যোতির থেকে একটু বেশি, ঠিক আছে, রসজ্যোতি থেকে একটু বেশি বিরতি নিচ্ছি, সেটাকে কিন্তু বলা হচ্ছে অর্ধজ্যোতি। এবং চিহ্নগুলো কিন্তু তোমরা ভালো মতো চিনে নেবে। রসজ্যোতির চিহ্ন এটা,
অর্ধজ্যোতির চিহ্ন কিন্তু এটা, ঠিক আছে। এবার পড়ে থাকলো যেটা 3 নম্বর আমাদের ভাগটা, সেটা হচ্ছে পূর্ণজ্যোতি। পূর্ণজ্যোতি আলোচনা করার আগে তোমাদেরকে একবার বলে রাখি যে আমার ক্লাস যারা প্রতিদিন দেখছো, যারা যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকৃত হও, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি ইতিমধ্যে তোমাদের মেজর 3, 4 আলোচনা করে তারপরেই 5-এ ঢুকেছি। যারা আগের আলোচনাগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই আলোচনাগুলো দেখবে এবং তোমাদের উপকারে লাগছে কিনা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে দেখো পূর্ণজ্যোতি, এবার পূর্ণজ্যোতি মানে কি? পূর্ণ মানে শেষ, আমরা জানি একেবারে শেষের দিকটা। তাহলে ছন্দের নিয়ম অনুযায়ী ছন্দ তরঙ্গ সৃষ্টির সময় আমরা কবিতায় একটা যে বিরতি হয় বা সুনির্দিষ্ট কালের ব্যবধানে যে একটা বিরতি হয়, সেই বিরতির একেবারে শেষের দিক, অর্থাৎ একদম কিন্তু পরিপূর্ণ যে বিরতিটা আমরা দিই, মানে একেবারে পুরোপুরি কবিতা শেষ হওয়ার পরে শেষে একদম সেন্টেন্সের শেষে যে বিরতিটা দিই, সেটাকে বলা হয় হচ্ছে পূর্ণজ্যোতি। কি বলবো? পূর্ণজ্যোতি, যেখানে পরিপূর্ণ বিরতি আমরা লক্ষ্য করি। এটা কিন্তু আংশিকও নয়, স্বল্পক্ষণের জন্য নয়, স্বল্পক্ষণের থেকে বেশিও নয়, এটা পুরোপুরি একদম পরিপূর্ণ বিরতি দেওয়াটাকে কিন্তু আমরা বলছি পূর্ণজ্যোতি। পূর্ণজ্যোতির চিহ্ন দেখো, এই যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই দুটো লাইন কিন্তু পূর্ণজ্যোতির চিহ্ন। এই চিহ্ন দ্বারা কিন্তু প্রকাশ করা হয় পূর্ণজ্যোতিকে, ঠিক আছে। উদাহরণ দিয়েছি, বিলাপ করেন রাম লক্ষণের আগে। বিলাপ করেন রাম লক্ষণের আগে, এই যে এখানে আমি শেষ করেছি, এই যে এখানে কিন্তু এটা পূর্ণজ্যোতি। দেখতেই পাচ্ছ দুটো লাইন দ্বারা কিন্তু আমি পূর্ণজ্যোতিকে প্রকাশ করে ফেলেছি। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ছন্দ থেকে জ্যোতি কাকে বলে এবং জ্যোতির যে ভাগগুলো রয়েছে, রসজ্যোতি, অর্ধজ্যোতি, পূর্ণজ্যোতি। যারা ক্লাসে আছো, ক্লাস দেখছো নিয়মিত, তারা অবশ্যই জানাবে তোমাদের আমার ক্লাস কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের আরো ভালোভাবে কাজ করতে প্রেরণা যোগায়। তাহলে চলো, আজ এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, আবার নেক্সট ক্লাসে। ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।